আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসির বোর্ড এমসিকিউ এবং বোর্ড এমসি আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায়ভিত্তিক বোর্ড এমসিকিউ, টেস্ট পেপার এমসিকিউ এবং কলেজের এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ ফাইনাল সাজেশন ক্লাসের আজকে প্রথম পত্র চতুর্থ অধ্যায় লিস্ট রা মিলটা আমরা আজকে কভার করব এবং এই রা মিল চ্যাপ্টার থেকে তুমি যে এমসিকিউ গুলা করবা, আমরা 30টা টপ এমসিকিউ বেছেছি যেগুলা বিভিন্ন কলেজ বোর্ড বা বিভিন্ন টেস্ট পেপার থেকে নেওয়া এবং এইগুলা সমাধান করলে এবং লাস্টে কিছু ভার্সিটি কোশ্চেন আছে তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় একদম 100% কমন পাবা ইনশাআল্লাহ এই টপিকগুলো কভার করলে এবং সর্বোচ্চ কমনটাই পাবা এবং অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট তাই তোমার কি করতে হবে তোমার জাস্ট একটু নোট করে রাখবা তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা ঠিক আছে তো তুমি নোটটা করে রাখবে এবং আমার ক্লাসটা মন দিয়ে করবা এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা তাহলে দেখবা তুমি সব পারতেছো ইনশাআল্লাহ তো শুরু করি আজকে আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে দেওয়া আছে সমন্বিত ক্রয়ের সূত্র কোনটি দেখো সমন্বিত ক্রয়টা আমরা অনেকে কিন্তু পারি বা জানি তো এই সূত্রটা আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত এই সূত্রটা আমরা সবাই জানি কিন্তু আমরা এটা কি জানি এই যে সমন্বিত ক্রয়ের কাজ কি মনে রাখবো প্রথম কাজ যখন এটা রেওয়া মিলে থাকে প্রথমে রেওয়া মিলে যখন থাকে তখন স্বাভাবিকভাবে কি সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না কিন্তু যখন সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে কিন্তু কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য এই বেচারাটা রেওয়া মিলে আসবে না স্বাভাবিকভাবে কি হয় প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে কিন্তু সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না সমাপনী মজুত পণ্য আসবে অন্যদিকে যে নিট ক্রয় এই ক্রয়টাও আসবে না তার মানে সমন্বিত ক্রয় থাকলে আর সমন্বিত ক্রয় এই বেচারাটা ডেবিট হবে তার মানে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে মনে রাখবা কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না সরি আসে অ্যান্সারে সমন্বিত ক্রয় থাকলে কখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে না ঠিক আছে অ্যান্সার সমন্বিত ক্রয় থাকলে কখন নিট ক্রয় আসে না সমন্বিত ক্রয় থাকলে আবার এই সমন্বিত করায় এ নিজেও একটা ডেবিট আইটেম ডেবিট পাশে যায় এবার আসো এখান থেকে বেসিক আইটেম শেষ আসো ম্যাথ কি আসতে পারে যদি সূত্র প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ সেক্ষেত্রে তোমাকে ম্যাথ দিয়ে বলবে যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 500 ক্রয় হচ্ছে তোমার 300 সমাপনী মজুদ 200 হলে সমন্বিত ক্রয় কত এরকম কোশ্চেন থাকবে যে প্রারম্ভিক মজুদ পণ্য 500 ক্রয় হচ্ছে 300 সমাপনী মজুদ হলে তোমার হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত 5 আর 3 800 মাইনাস 200 তোমার হচ্ছে অ্যান্সার 600 তারপর তুমি এইভাবে অ্যান্সার বের করতে পারবা তাহলে সমন্বিত ক্রয় থাকে কি থাকে সমন্বিত ক্রয় থেকে ম্যাথ থাকে ঠিক আছে ম্যাথ থাকে সমন্বিত ক্রয় থেকে থিওরি থাকে ভাইয়া ক্লিয়ার তাহলে সমন্বিত ক্রয় থেকে দুইটা আইটেম থাকে একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে থিওরি এখন আসলে এই ম্যাথের আবার অনেকগুলো ভার্সন আছে ভাই আমি তোকে ক্লিয়ার করাচ্ছি তুমি নোট করলে তুমি বেস্ট একটা আউটপুট পাবে তাহলে প্রথমত ম্যাথটার সিম্পল সূত্র দিয়ে থাকে আচ্ছা যদি কখনো আমাকে বলো স্ক্রিনশট দাও 1 2 3 দেখো কখনো এরকম হয় ম্যাথটা আছে এরকম ম্যাথে সমন্বিত ক্রয় দেওয়া আছে ধরো 800 ঠিক আছে খুব মন দিয়ে খেয়াল করো বলা আছে তোমার ম্যাথে 800 আছে ক্রয় আছে তোমার 400 ওকে সমাপনী মজুদ আছে তোমার ধরে নাও 200 তা আমাকে বলো তো প্রারম্ভিক মজুদ কত কোশ্চেনটা বলছে প্রারম্ভিক মজুদ কত উল্টা প্রসেস হ্যাঁ মানে এই কোশ্চেনটা একটু তেড়া কোয়ালিটির এই তেড়া কোয়ালিটির কোশ্চেন পারলে তুমি এনি ম্যাথ পারবা তাহলে তোমাকে বলেছে প্রারম্ভিক মজুদ কত ভাই প্রারম্ভিক মজুদ সূত্র কি আমি জানি না দরকার নেই কিন্তু আমরা এটা জানি সমন্বিত করায় সমান সমান প্রারম্ভিক মজুদ এখানে বসে যোগ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ এইটা আমরা সবাই জানি এটা প্রবলেম নাই এই সূত্রটা ঘুরানোর কোনো দরকার নেই এটাকে জাস্ট সেটআপটা চেঞ্জ করব সমন্বিত করে 800 প্রারম্ভিক মজুদ আমি জানি না এটা অ্যান্সার বের করতে হবে ক্রয় কত 400 সমাপনী মজুদ 200 তাহলে বলো তো এখানে কত হলে তাতে 400 যোগ মাইনাস 200 করলে 800 হবে অ্যান্সার মানে এই উত্তরটা মিলাতে হবে হ্যাঁ তাহলে এই সূত্র এক কিন্তু অন্য টাইপের কোশ্চেন আসলে মিলাইতে হবে তাহলে তুমি পারবা এটাকেই বলে ম্যাথের বিশ্লেষণ এটাকেই বলে হচ্ছে সূত্র মুখস্থ না করে ম্যাথ পারা দেখো তো আমি ধরলাম এখানে টাকা কত আমি জানি না তাহলে 400 যোগ মাইনাস 200 তাহলে 400 থেকে 200 হলে থাকে 200 কিন্তু থাকতে হবে 800 তাহলে এখানে কত আছে অবশ্যই কত আছে 600 কেন এই দেখো খুব ভালো করে বুঝো আছে 200 তবে 800 600 200 800 মিলাও 600 যোগ 400 1000 1000 থেকে 200 বাদ দিলে 800 মিলে গেছে অ্যান্সার মিলে গেছে দ্যাটস মিন অ্যান্সার হচ্ছে 600 এই যে আমি উল্টা প্রসেসে করলাম বা সিস্টেমেটিক্যালি করলাম এইটাই হচ্ছে ম্যাথের মজা এইটাই হচ্ছে ম্যাথের
টেকনিক, এইটাই হচ্ছে তোমার একাধিক মেয়াদ পাওয়ার টেকনিক। তাহলে এখান থেকে নাম্বার 1 সমন্বিত করা আসতে পারে পরীক্ষার হলে, অ্যাডমিশন এসে দুই জায়গায় থাকতে পারে। নাম্বার 2 প্রারম্ভিক মজুদ আসতে পারে পরীক্ষার হলে, ওকে ফাইন। নাম্বার 3 ক্রয় আসতে পারে পরীক্ষার হলে। নাম্বার 4 সমাপনী মজুদ আসতে পারে পরীক্ষা। তার মানে 1 2 3 4 চারটা স্টেপের ম্যাথ আসতে পারে, থিওরি আসতে পারে, এরকম চারটা স্টেপের 8 প্রকার এমসিকিউ স্টাইল শিখলাম একটা প্রশ্ন থেকে। দ্যাটস দ্য এমসিকিউ অ্যানালাইসিস। এবং এই জন্য বলেছি আমি আমার সাজেশন ক্লাস করলে তুমি অবশ্যই অ্যাডমিশনের জন্য আগে থাকবে। এবং এইচএসসি তে তুমি যে কোনো সালের এইচএসসি পরীক্ষা হয়নি কেন, তুমি 25 হও 26 হও 27 হও, তুমি এনি মানে সাল হবে না কেন, তোমার জন্য একদম এই কোশ্চেনগুলো পারফেক্ট। এইগুলো অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, আর এইগুলো করতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার। এখন একটা জিনিস শিখো তো, আমরা মনে আছে এটা পড়েছিলাম, এই যে প্রারম্ভিক মজুদ যোগ এইটার আরেকটা নাম আছে, তার নাম বিকৃত পণ্যের ব্যয়। তুমি ওকে বলবা হ্যাঁ বিকৃত পণ্যের ব্যয় কেন? আচ্ছা, বিকৃত পণ্যের ব্যয় কেমন নির্ণয় করতে হয়? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ সবকলে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিকৃত পণ্যের ব্যয়। তাহলে সেই একই তো কথা, বিকৃত পণ্যের ব্যয় যে কথা, সমন্বিত করা সে কথা আর একটা নাম। তো সমন্বিত করার অন্য নাম বিকৃত পণ্যে বলা যায়, কারণ দুটো সূত্র এক। এটাও একটা জিনিস শিখলা, এইভাবেই তো আমরা নিজেকে এগিয়ে রাখবো, রাইট? আসো তারপর দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে নিচে কোনটি মুনাফা জাতীয় আয়? তাহলে মূলত যে আয়টা প্রতিনিয়ত হয়, মনে রাখবা যে আয়টা কি প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত হয়। আর যে আয়টা প্রতিনিয়ত হয় না তাকে মুনাফা জাতীয় আয় না, মূলধন জাতীয় আয় বলে। যেমন মূলধন জাতীয় আয় কি অনেকদিন পর পর হয়, যেমন তুমি তোমার মোটরসাইকেল বিক্রি করছো, তুমি মোটরসাইকেল ব্যবহার করো, তুমি একটা ব্যবহারজনিত কোনো সম্পত্তি বিক্রি করে লাভ করছো, অনেকদিন পর পর হয়, একে বলে মূলধন জনিত আয়। আর মুনাফা জাতীয় ব্যয় কি, যে ব্যয়টা প্রতিনিয়ত হয়। যেমন দেখো তো এই জায়গায় যে সম্পত্তি বিক্রয়, দেখো এই দেওয়া আছে, এই সম্পত্তি বিক্রয় কি, এটা তুমি অনেকদিন পর পর হবে। কিন্তু উপভাড়াটা কি, তোমার প্রতিদিন হবে, প্রতি মাসে হবে। উপভাড়া কি, ধরো তুমি একটা বাসা ভাড়া নিচ্ছ 5,000 টাকা, এটা আবার তুমি মিস্টার অন্য একজনের কাছে ভাড়া দিছো, যেখান থেকে তোমার প্রতি মাসে 2,000 টাকা লাভ হয়, মানে 7,000 টাকা। এই যে উপভাড়াটা প্রতি মাসে হচ্ছে, তার নাম হচ্ছে আয়। শিক্ষানের ভাতা, ভাতা একটা ব্যয়, ওকে, ভাতা একটা ব্যয়। যদি বলতো শিক্ষানবিশ স্যালামি, এটা আমার আয় হতো, প্রতিনিয়ত হয়, ঠিক আছে। এই সম্পত্তি বিক্রয় মুনাফা অনেকদিন পর পর হবে, মূলধন জনিত আয়। আর অনুপার্জিত আয় একটা দায় হিসাব, অনুপার্জিত আয় একটা অগ্রিম আয়। এইভাবে অ্যানালাইসিস করলে তোমাকে কে ঠেকাবে বলো? অনুপার্জিত আয় একটা দায়, কারণ এটা অগ্রিম আয়। মনে রাখবা অনুপার্জিত আয় আর অর্জিত আয় কিন্তু একটা। অর্জিত আয় মানে সিম্পল আয়, সাধারণ আয়। অনুপার্জিত আয় একটা সাধারণ আয়, এটা ক্রেডিট পাশে যায়। অর্জিত আয় একটা সাধারণ আয়। এই অর্জিত আরেকটা হচ্ছে উপার্জিত। এগুলা পরীক্ষাতে আসে আসে আসে। তাহলে উপার্জিত বা অর্জিত একটা সিম্পল আয়, এটা ক্রেডিট পাশে যায়। আর অনুপার্জিত মানে একটা অগ্রিম, তারপর এটা দায়। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। উপরে একটা আয়, শুধু ভাড়া কি, শুধু ভাড়া একটা ব্যয়, এটা মাথায় রাখবা। আর সম্পত্তিতে বিক্রয়ের মুনাফা হচ্ছে এটা সাধারণভাবে একটা অনেকদিন পর পর, এটা একটা মূলধন জাতীয় কি আয়, ঠিক আছে। আসো কোনটি মুনাফা জাতীয় আয়? যে ব্যয়, যে ব্যয়গুলো প্রতিনিয়ত হয়, যে ব্যয়গুলো প্রতিনিয়ত হয়। আচ্ছা তাহলে মূলধন জাতীয় ব্যয় কি? যেমন দালান কোটা, মূলধন জাতীয় কি, দালান কোটা, তারপর আসবাবপত্র ক্রয়, মোটরসাইকেল ক্রয়, প্রাইভেট কার ক্রয়, যে ব্যয়গুলো অনেকদিন পর পর হয়, দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তি ক্রয়, এগুলোকে বলে মূলধন জাতীয়। তাহলে মুনাফা জাতীয় আয় প্রাপ্ত মানে আয়, প্রাপ্ত ভাড়া, ভাড়া শুধু ভাড়া একটা ব্যয়, ভাড়ার আগে যখন প্রাপ্ত আছে এটা একটা আয়, ঠিক আছে, আয়। যদি ভাড়ার আগে প্রাপ্য থাকে, প্রাপ্য 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 মানে কি পাবো, চলতি সম্পদ, ক্লিয়ার, চলতি সম্পদ। ভাড়া যদি প্রদত্ত থাকে, প্রদত্ত ভাড়া, এগুলো পরীক্ষায় আসে, এটা একটা ব্যয়, ওকে। মনে রাখবা কোনো কিছুর আগে প্রদত্ত থাকা মানে সেটা ব্যয়। কোনো কিছুর আগে যদি তোমার প্রাপ্য থাকে, প্রাপ্য এটা সম্পদ। কোনো কিছুর আগে যদি প্রদেয় থাকে, তাহলে প্রদেয় ভাড়া, এটা দায়। তার মানে কোনো কিছুর আগে প্রদেয় থাকলে এটা দায়, চলতি দায়, ক্লিয়ার। বিজ্ঞাপন খরচ একটা খরচ, মোট আয় আয়, হিসাবের ব্যয়, ব্যয় একটা ব্যয়, ওকে ফাইন। তাহলে আলটিমেট দেখো মুনাফা ব্যয় কিন্তু এই যে প্রতিনিয়ত হচ্ছে, কোন খরচটা, বিজ্ঞাপন। হিসাবের ব্যয় কোনো সিম্পল একটা নাম, কোনো হিসাব না এটা। মানে তুমি বলো ভাই হিসাবের ব্যয় এবার কি, এটা জাস্ট লেখা হয়েছে হিসাব করতে, এটা তো আর প্রতিনিয়ত হিসাব বিজ্ঞান অতটা প্রাধান্য রাখে না। বেস্ট অ্যান্সার হচ্ছে ভাইয়া এই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন প্রতিনিয়ত যে খরচটা হবে। মূলধন জাতীয়, মূলধন জাতীয়, মূলধন জাতীয় ব্যয়, একটু বলেছিলাম মূলধন জাতীয় ব্যয় কি অনেক দিন পর পর হয়, অনেক দিন পর। যেমন দেখো স্থায়ী, বিশেষ করে কোনো স্থায়ী সম্পদ, মেশিন, তুমি যখন মেশিন কিনছো এর সাথে কি কি খরচ হইতে পারে? এই মেশিনটা সংস্থাপন খরচ হইতে পারে, এই মেশিনটা কেনার সময় তার আনয়ন খরচ হইতে পারে। আনয়ন খরচ কেন মূলধন জাতীয়? কারণ মেশিনটা কেনার সাথে জড়িত। এই মেশিন আনার সময় ডক চার্জ হইতে পারে, মেশিন আনার সময় মজুরি হইতে পারে, বাট মেরামত কিন্তু পরে হয় সাধারণত। আর প্রাইমারি অবস্থায় সংস্থাপনে, তার মানে একটা মেশিন কিনছো প্লাস ওর সাথে ক্রয় সংক্রান্ত যে খরচ আছে, একটা মেশিন কিনছো প্লাস ক্রয় সংক্রান্ত খরচ, তাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। বা যদি আমি বলি মেশিনটি 6 মাস পরে মেরামত করা হলো, ভাইয়া এটা তো পরে হইছে, এটা আমার মুনাফা জাতীয় ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু মেশিনটা কেনার সময় যদি বলে রপ্তানি শুল্ক, এটা হবে না, কারণ রপ্তানি তো হয় বিক্রির সময়। তার মানে একটা মেশিন কিনছো বা কোনো সম্পত্তি কিনছো, ওটা একটা মূলধন জাতীয় ব্যয়, প্লাস
ও সংক্রান্ত যে সকল ব্যয় আছে প্রাইমারি অবস্থায় এগুলাকে বলে মূলধন জাতীয় ব্যয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, ঋণের সুদ একটা ব্যয়, অপরিচালন ব্যয়, ভ্রমণ ব্যয়, এগুলো তো জানো, এগুলো সাধারণত ভাবে মূলধন জাতীয় হয় না, অনেক দিন পর পর হয় এইগুলা। ক্লিয়ার? এইটা মেশিন প্লাস আনুষঙ্গিক যে ক্রয় সংক্রান্ত খরচ সবকিছুকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কথাটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, এগুলো ম্যাথ হিসেবে আসে। ম্যাথ হিসেবে কেমন আসে জানো? এটা জেনে রাখো। ম্যাথ হিসেবে এরকম আসে, বলে যে খুব গুরুত্বপূর্ণ, সকলে খেয়াল করো, ম্যাথ হিসেবে এরকম আসবে পরীক্ষাতে, মেশিন 5,000, মজুরি হচ্ছে তোমার 2,000, ডক চার্জ হচ্ছে তোমার 3,000, রপ্তানি শুল্ক হচ্ছে তোমার 1,000। তাহলে তোমার মেশিন সংক্রান্ত খরচ কত বা মূলধন জাতীয় ব্যয় কত? পরীক্ষা প্রশ্ন দুইটা আসতে পারে, একটা মূলধন জাতীয় ব্যয় বললে এই যে 5,000, মজুরি 2,000, ডক চার্জ 3,000। ওকে গেল। যদি বলে মুনাফা জাতীয় ব্যয় বলে, এটা অল্প, মানে তোমার অনেক দিন পর পর হয় না, যেটা প্রতিনিয়ত হয়, যেমন যে রপ্তানি শুল্ক, এটা মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, 1,000। তাহলে এই যে একটা মেশিন দিয়ে বা কোনো সম্পত্তি দিয়ে ওই সম্পত্তির থেকে মূলধন জাতীয় মুনাফা ব্যয় আসতে পারে। যদি বলা হয় তোমাকে এখান থেকে যে তোমার বীমা খরচ, এই মেশিনের বীমা খরচ, এটাও আমার মুনাফা জাতীয় ব্যয়। এই কোশ্চেনটা আলোচনার কারণ হচ্ছে দুইটা সেটআপের ম্যাথ কোশ্চেন আসবে, একটা হচ্ছে ম্যাথ, একটা থিওরি। তাহলে দুইটা সেটআপই তোমাকে শিখাই দিলাম, অ্যাডমিশন এখান থেকে ম্যাথ আসে, ঠিক আছে, এইচএসসি তো আসে। তাহলে থিওরি কোশ্চেন অনেকগুলো শিখাইছি, ম্যাথ দুই প্রকার আসতে পারে, মুনাফা জাতীয় কোনগুলা, লেনদেন পরিমাণ, মূলধন জাতীয় পরিমাণ। তুমি কেন আটকাবা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আসো এখানে তারপরে কি কোশ্চেন আছে দেখে ট্রাই করি। যন্ত্রপাতি সংস্থাপন, পেয়ে গেছি। যন্ত্রপাতি সংস্থাপন বাবদ মজুরি হিসাবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে? দেখো, যন্ত্রপাতি সংস্থাপন বাবদ ব্যয়, আচ্ছা ভালো করে একটু তোমাকে শিখাইছিলাম, কোন সম্পত্তি কিনলে এবং তার আনুষঙ্গিক খরচকে কি করতে হয়, মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হয়। কিন্তু তুমি এখানে মজুরি হিসেবে দেখাইছো, তাহলে শুধু মজুরি একটি মুনাফা জাতীয় ব্যয়। তার মানে শুধু মজুরি একটি মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু তোমার উচিত ছিল যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় একে তোমার মেশিন সংস্থাপন ব্যয়, তাহলে এটা মেশিনের মধ্যে দেখাতে হবে। একটু আগে শিখাইছি, মনে আছে, যে মেশিনের সাথে যে ক্রয় সংক্রান্ত খরচ, সংস্থাপন, মজুরি, ডক চার্জ, ক্রয় সংক্রান্ত খরচগুলোকে আমরা মেশিন হিসাবে লিখি। কেন? মেশিন একটি মূলধন জাতীয় ব্যয়, এই জন্য এই সব খরচ সমান সমান আমরা মেশিন লিখি, কিন্তু এখানে লেখা আছে মজুরি। তার মানে আমরা কি বুঝছি, কোনো একটি মেশিন না লিখে মজুরি লিখছি, মেশিন একটি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই মূলধন জাতীয় ব্যয়টা না লিখে আমি মুনাফা জাতীয় ব্যয় লিখছি। ঝামেলা হচ্ছে মেশিন না লিখে লিখছি মজুরি, তার মানে মেশিন একটা মূলধন জাতীয় ব্যয়, এটা না লিখে লিখছি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয়কে বলে নীতিগত ভুল। স্যার আমি তো জানি না নীতিগত ভুল কাকে বলে। ওকে ফাইন, ভালো করে শিখো। যে কোনো মূলধন জাতীয় যে ব্যয় আছে এটা না লিখে যদি তুমি মুনাফা জাতীয় ব্যয় লেখো, এটা নীতিগত ভুল। আবার তুমি যদি কোনো জায়গায় মুনাফা জাতীয় ব্যয়কে না লিখে ওই স্থানে মূলধন জাতীয় ব্যয় লেখো, এটা একটা ভুল, নীতিগত ভুল। তার মানে নীতিগত দুই প্রকার, মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয়। লিখে রাখো, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে একটা সাধারণত ব্যয়, পরিচালন ব্যয়, আর যেটা মূলধন জাতীয় ব্যয় একটা সম্পদ। তাহলে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সম্পদ, আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে একটা পরিচালন ব্যয়, ঠিক আছে? রাগ করা যাবে না, একটু কষ্ট করে নোট করে নিতে হবে, তোমার অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। আশা করি এইটুকু তুমি ক্লিয়ার, আর নীতিগত ভুলটাও ক্লিয়ার। ওই যে অনেক সময় আমরা পড়ি না, আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসেবে দেখানো হয়েছে, মনে আছে? এটা তো তুমি পড়ছো। আসবাবপত্র ক্রয় একটা সম্পদ, এটা সম্পত্তি না দেখায়, মূলধন জাতীয় ব্যয় না দেখায় ক্রয় হিসেবে মানে শুধু ব্যয় হিসেবে দেখাইছো, নীতিগত ভুল। আবার অনেক সময় পড়ি না, আসবাবপত্র ব্যবসায়ী, হ্যাঁ এই কোশ্চেন তোমরা পড়ছো, ভার্সিটি তো আসে, এইচএস তো আসে, সেই ব্যবসায়ী মানুষ সে আসবাবপত্রকে ক্রয় হিসেবে দেখাইছে। তাহলে যে ব্যবসায়ী মানুষ একজন বিজনেস করে, সে কিন্তু আসবাবপত্র ব্যবসায়ী, সে ক্রয় হিসেবে দেখাইছে, এটা কোনো ভুল না। কেন? তার কাছে এটা একটা পণ্য, তার কাছে একটা মূলধন জাতীয় ব্যয় না, সে প্রতিদিন কেনে। তার মানে কোনো ব্যবসায়ী যদি তার সেই আসবাবপত্র কিনে ওটাকে বা মেশিন কিনে ক্রয় হিসেবে দেখায়, তাহলে ঠিক আছে। কেন? তার কাছে এটা একটা পণ্য, তাই এই পণ্য সে ক্রয় হিসেবে দেখাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি ব্যবহারের জন্য কিনে, সে ব্যবহারের জন্য কিনে দেখাইছে কি হিসাবে, পণ্য ক্রয় হিসেবে, তখন সেটা ভুল। তাহলে ব্যবহারের জন্য কিনে ক্রয় হিসেবে দেখানো যাবে না, বিক্রির জন্য কিনলে দেখাইলে সমস্যা নেই। আর একজন ব্যবসায়ী তো বিক্রির জন্যই কেনে। এই কোশ্চেন গুলাই তোমার 100% কমন আসবে, তুমি মিলাই নিও, এই জন্য বলছি নোট করবা এবং মন দিয়ে শুনবা। আসো ভাইয়া, এখন প্রশ্ন হচ্ছে নীতি অন্যান্য ভুল কি, এগুলো সবই আমি পড়াবো, তো তাড়াহুড়া করার দরকার নেই, সব প্রত্যেকটা আলোচনা করবো। দেখো 750 টাকার একটি লেনদেন 570 টাকায় লেখা হয়েছে। ভাই দেখো তো এখানে টাকা লেখার ভুল, দেখছো? টাকা, জাস্ট টাকা। তো দেখো তো মূল ভুলটা কি, পয়েন্টটা বুঝো।
টাকা, তার মানে টাকা বা অঙ্ক, টাকা বা অঙ্ক লেখার ভুল। টাকা বা অঙ্ক লেখার ভুলকে বলে লিখার ভুল। ওকে, টাকা বা অঙ্ক, টাকা বা অঙ্ক লেখার গরমে, যেমন ধরো তোমাকে বলা হলো 500 টাকা না লিখে তুমি 50 টাকা লিখছো, এটা একটা ভুল, এই ভুলটার নাম লেখার ভুল। ওকে ফাইন। তাহলে ভাইয়া প্রশ্ন হচ্ছে রামিলে ভুল কত প্রকার? ওকে ফাইন, এটাকে শিখে নাও। ভুল দুই প্রকার, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। ওকে, রামিলের ভুল কয় প্রকার? দুই প্রকার। এইগুলাকে বলা হয় কি জানো? রামিল কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও রামিল মিলে যায়। ওকে, তাকে বলে কি? ওকে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভাইয়া ভুল জিনিসটা যে আপনি শিখাচ্ছেন, তাহলে আপনি আমাকে বলেন এই ভুলটা থাকলে রামিল মিলবে? অবশ্যই মিলবে, তাকে বলে রামিলের সীমাবদ্ধতা। তাহলে রামিলের সীমাবদ্ধতা তাহলে কি? রামিলের সীমাবদ্ধতা হচ্ছে ভুল থাকা সত্ত্বেও রামিল মিলে যায়, তাকে রামিলের সীমাবদ্ধতা বলে। এই ভুল দুই প্রকার, একটা নীতিগত একটা করণিক। নীতিগত ভুল পড়ে ফেলছি, করণিক ভুল 4 প্রকার। নাম্বার 1 এই যে একটা লেখার ভুল, নাম্বার 2 বাদ পড়ার ভুল, নাম্বার 3 পরিপূরক ভুল, নাম্বার 4 ওকে ফাইন আরেকটা কি আছে বলো তো? বেদাখিলার ভুল। নাম্বার 4 বেদাখিলার ভুল। ওকে, বেদাখিলা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3। ওকে ফাইন, এই প্রত্যেকটা আইটেম আমরা পড়বো। তাহলে আমরা অলরেডি একটা আইটেম পড়ে ফেলছি, লিখার ভুল কাকে বলে। আর নীতিগত ভুল তো এই যে। তাহলে করণিক ভুল কয় প্রকার? 4 প্রকার। কি কি? বাদ পড়ার ভুল, লিখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল। এই 4টা আইটেমই আমরা পড়বো, এমসিকিউর মাধ্যমে সমাধান করবো। ঠিক আছে, তো কোনো প্যারা নেই। ওকে ডান। আসো এবার আসো, এটাও শিখাইলাম। নেক্সট কোশ্চেন কি আছে? পণ্য বিক্রয়। ও সিট, অ্যানসার চলে আসছে। আচ্ছা ব্যাপার না, অ্যানসার চলে আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। পণ্য বিক্রয় ভালো করে দেখার ট্রাই করো একটু কাইন্ডলি। পণ্য বিক্রয়, এখানে বলা আছে পণ্য বিক্রয় এত টাকা 2000, কম লেখা হয়েছে। এক কথায় পণ্য বিক্রি করছো 2000 টাকা, যা কম লিখছো কোনো সমস্যা নেই। তাহলে বিক্রয় একটা আয়, সবাই মন দিয়ে বুঝো, বিক্রয় কি একটা? বিক্রয়, এই যে পণ্য বিক্রয় একটা আয়। তাহলে আয় হিসাবে, আয় হিসাব ক্রেডিট, যে হিসাবে তুমি কি করছো 2000 কম লিখছো। রাইট রাইট, মন দিয়ে বুঝো। আসো, বারটা একটা আয়, তাহলে বারটা আয় একটা আয়, 2000 টাকা কি লিখছো? বেশি লিখছো। তাহলে আলটিমেট দেখো তো, এই যে এটাও আমার ক্রেডিট, তার মানে একটা কথা বুঝলাম, কোন একটা সময়ে বিক্রয় নামক যে আয়, এটা 2000 টাকা কম লিখছি। আবার সেম ভাবে বারটাও একটা আয়, সেটা ক্রেডিট পাশে 2000 বেশি লিখছি। তাহলে একবার ক্রেডিট পাশে 2000 আমি কম লিখছি, অন্যবার ক্রেডিট পাশে 2000 আমি বেশি লিখছি। প্লাস আর মাইনাস ইকুয়াল, তাহলে যেই ভুল দ্বারা একটি ভুল, এটাও একটা ভুল এটাও একটা ভুল, তাহলে এই ভুলটা এই ভুল দ্বারা সংশোধন হয়েছে, দ্যাটস মিন পরিপূরক ভুল। আর পরিপূরক ভুল কাকে বলে? একটি ভুলকে অন্য আরেকটি ভুল দ্বারা সংশোধন করা হয়। তুমি বলতে পারো স্যার এই জায়গায় বারটা আয়না লিখে বলতাম মজুরি ব্যয় ধারা, ভাই হইতো না কেন? এখানে তো আছে আমার ক্রেডিট, তাহলে এই জায়গা আছে ক্রেডিট পাস, এখানে মজুরি ব্যয় ডেবিট হবে না। তার মানে এক পাশে ভুল হলে সেম ওই পাশের ভুল দ্বারা সংশোধন হতে হবে, অন্য পাশ হলে কিন্তু হবে না। ক্লিয়ার? একই পাশে দুইটা ভুল হয়, একটা ভুল দ্বারা একটা ভুল সংশোধন হয়, তাকে বলে পরিপূরক ভুল। যখন একটি ভুল দ্বারা অন্য একটি ভুল সংশোধন হয়, তার মানে সেটা পরিপূরক ভুল। এবং এটা একই পাশ, এই ক্রেডিট ক্রেডিট, ডেবিট এটা ডেবিট আর সেটা ক্রেডিট হবে না। আশা করি বুঝে গেছো। আসো এবার দেখো ভাইয়া, নিচেই কোনটি ভুলটি রাইলে ধরা পড়ে? ভেরি ইম্পর্টেন্ট, ধরা পড়ে না কয়টা ভুল? একটা নীতিগত ভুল আর করণিক ভুল 4টা, এই 5টা ভুল এর মধ্যে ধরা পড়ে না। এটা ধরা পড়ে না, ধরা পড়ে না, ধরা পড়ে না, এই যেটা ধরা পড়ে। কেন ধরা পড়ে? যোগ বিয়োগ করার সময় কি ভুল হলে ধরা পড়বে না? অবশ্যই পড়বে। তার মানে ধরা পড়ে না কোনটি তুমি জানো, কোনটি? 5টা ভুল ধরা পড়ে না, একটা নীতিগত আর বাকি 4টা করণিক, এইগুলা বাদে বাকিগুলো ধরা পড়ে। কথা কি ক্লিয়ার? তার মানে ধরা পড়ে কি কি। এখন আসো ভাই আরো ধরা পড়ে কি কি? যোগ বিয়োগের ভুল ধরা পড়ে, ওকে লেখো। এক পাশের ভুল ধরা পড়ে, এক পাশের ভুল ধরা পড়ে। 2 নম্বর স্থানান্তরের ভুল ধরা পড়ে, স্থানান্তরের ভুল বা খতিয়ান ভুক্তির ভুল, খতিয়ান ভুক্তির ভুল। তাহলে খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরের ভুল বা এক পাশের ভুল। ঠিক আছে, এক পাশের ভুল বলতে কি? এক পাশে কম বা এক পাশে বেশি। তাহলে এক পাশে কম অথবা এক পাশে বেশি ধরা পড়ে। যেমন তোমাকে বলা হলো তুমি ডেবিট পাশে লিখছো 200, সেম লেনদেনই ক্রেডিট পাশে লিখছো 250, এই ভুল ধরা পড়বে। কিন্তু তুমি যদি ডেবিটে মনে করো ডেবিটে 2000 জায়গা লিখছো 200, ক্রেডিটও লিখছো 200, ভাইয়া ডেবিট ক্রেডিট দুই পাশেই কম লিখছো, সমস্যা নেই। কিন্তু তুমি কি করছো? ডেবিট পাশে লিখছো 2000 জায়গা 200, ক্রেডিট পাশে লিখছো 250। ওকে, তাহলে ধরা পড়বে, কারণ এক পাশে
এই যে এই পাশে কম এই পাশে তাহলে লিখছো যে এক পাশে কম বা এক পাশে বেশি, এই ভুল ধরা পড়বে। বাট দুই পাশেই কম দুই পাশেই বেশি কোনো সমস্যা নেই, দুই পাশ তো ঠিক আছে, ধরা পড়বে না। বুঝতে পারছো? তো এই কোশ্চেন গুলা খুব ইম্পর্টেন্ট, যেগুলো কোনো বই কোনো স্লাইড কোথাও থাকে না, তুমি এগুলো নোট করে নাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আকারে তোমার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আসো পরবর্তী স্টেপ দেখো ভাইয়া, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে একটা ম্যাথ আছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলেছে উদ্দীপকটি পড়ো, হ্যাঁ আমরা পড়তেছি কোনো সমস্যা নেই, উদ্দীপকটি পড়ে 9 এবং 10 নং প্রশ্নের অ্যান্সার দাও, দিবানি সমস্যা নেই। প্রাপ্ত বার্তা, প্রাপ্ত মানে কি একটু আগে বলেছিলাম কোনো কিছুর আগে প্রাপ্ত থাকলে সেটা আমার আয়, প্রদত্ত থাকলে কি হবে, প্রদত্ত থাকলে এটা আমার ব্যয়, কোনো কিছু থেকে প্রাপ্য থাকলে কি হবে সেটা আমার সম্পদ, কোনো কিছুর আগে প্রদ থাকলে কি হবে দায়, প্রদ বেতন দায়, প্রদ ভাড়া দায়, প্রদ হচ্ছে কমিশন দায়, প্রদ প্রাপ্য কমিশন সম্পদ, প্রাপ্য ভাড়া সম্পদ, প্রদত্ত ভাড়া ব্যয়, প্রদত্ত বেতন ব্যয়, তার প্রাপ্ত প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত তোমার কমিশন, এগুলো আমরা আয়। ঠিক আছে, এই চারটা ক্লিয়ার। র্যামিলের পাশে লেখা হয়েছে, তার মানে বুঝলাম প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত র্যামিলে ভুল পাশে, প্রাপ্ত বার্তা ডেবিট, এটা ডেবিট হওয়ার কথা, সরি ক্রেডিট, কারণ আয় ভুল পাশ বলতে এটা তাহলে ক্রেডিট পাশে লেখা হয়েছে, তার মানে এই প্রাপ্ত বার্তা সরি ডেবিট পাশে লেখা হয়েছে, সরি ফর দ্যাট, প্রাপ্ত বার্তা আমার আয়, এটা আমার ক্রেডিট, কিন্তু ভুল পাশ মানে উল্টা ডেবিট পাশে লেখা হয়েছে। আসো র্যামিলে উভয় পাশের পার্থক্য কত যদি অন্য কোনো ভুল না থাকে? আরে ভাই একটা জিনিস বলো তো, তোমার লেখার কথা ক্রেডিট পাশে, তুমি ভুল করে লিখছো ডেবিট পাশে, তাহলে কি হবে? তুমি যে ডেবিট পাশে ভুল করে লিখছো কত টাকা, 100 টাকা। এবার কি কর, প্রথমত এই যে ভুল হয়েছে ভুলটা সংশোধন করো 100, এই ভুলটা হয়েছে এটা 100 টাকা সংশোধন করো। এবার আসো তুমি যে মিস্টেক করছো, ধরো তুমি একটা ভুল করেছো, কি করেছো, ডেবিট পাশে লিখছো ভুল করে 100, তুমি এই ভুলটাকে সংশোধন করলা, ভুল সংশোধন হয়ে গেল। এবার তোমার লিখতে হবে কোন পাশে, লিখতে হবে ক্রেডিট পাশে, মেন তো তোমার ক্রেডিট পাশে, তাহলে ক্রেডিট পাশে লেখো 100, টোটাল 200, তার মানে একবার ভুল করলে তোমাকে ডাবল করতে মাফ করতে হবে আগে। আবার বুঝাই, ধরো একটা লেনদেন তোমার লেখার কথা ক্রেডিট পাশে, তুমি লেখোনি, না লিখে তুমি ডেবিট পাশে লিখছো হচ্ছে কত, ডেবিট পাশে লিখছো হচ্ছে তুমি কত 100। এবার তুমি যে ক্রেডিট পাশে লেখোনি, তুমি আগে এই ভুলটা সংশোধন করলা, তুমি কিন্তু এখনো ক্রেডিট পাশে লেখোনি, এই ভুল সংশোধন, এই ভুলটা কেমনে সংশোধন করবা, অন্য পাশে লিখে ভুলটা সংশোধন করলাম, ভুলটা সংশোধন করছি। এবার আসো ম্যাথে আসি, 100 লিখার কথা, এই লিখলাম ক্রেডিট পাশে 100, এই তো মোট 200 টাকা লিখতে হবে। আবার বুঝো, খুব মন দেবো, এরকম ম্যাথ অনেক আসবে। ধরো তোমার একটা লেনদেন ক্রেডিট পাশে লেখার কথা হচ্ছে কত 200, তুমি ভুলে ডেবিট পাশে লিখে ফেলাইছো 220, তাহলে তুমি কি ভুল করছো, 200 টাকা ক্রেডিট পাশে লিখার কথা না লিখে তুমি ভুল ক্রমে ডেবিট পাশে 220 লিখছো। ওরে বাবা, একেতে 200 লেখোনি, আবার 20 বেশি, সমস্যা নেই, যা লিখছো ভুল করে তা সংশোধন করো, এই যে উল্টো পাশে লিখে 220 সংশোধন করলাম, আমি আবার বলছি এই ভুলটা সংশোধন করছি, লিখার কথা 200, এই যে 200 লিখলাম, ক্লিয়ার, তো 240 220, বাদ এরকম হইতো 200 লেখার কথা কিন্তু আমি লিখছি 180, ভাইরে আগে 180 সমাধান, যা ভুল করব তা আগে সমাধান করব, এরপর লেখা তো 200 শেষ। তার মানে যেটা ভুল হবে এটা আগে সমাধান হবে, তারপরে এটা কি হবে, এটা সঠিক লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ওকে ডান ডান, ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এখান থেকে আমি তোমাকে 4 প্রকার ম্যাথ শিখালাম, তুমি এটা সামনে পাবা, তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, নোট করে ফেললে। আসো নেক্সট কোশ্চেন, ইহা কোন ধরনের ভুল, কি ভুল ছিল ভাইয়া, ভুলটা ছিল হচ্ছে তুমি ডেবিট পাশে না লিখে অন্য পাশে লিখে, এটা কি ধরনের ভুল, এই যে টাকা 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 না ভাইয়া, এই যে এত টাকা মিলে ভুল পাশে লিখছো, ওকে, মানে অন্য পাশে লিখছো, এই যে ভুল, টাকা লেখার ভুল না, 100 মানে তোমার টাকা 200 টাকা হলো না, তো টাকা লেখার ভুল না, টাকা পয়সা কম বেশি হলো না, ওকে ফাইন। আসো এটা তোমাদের শিখাইছি আর কি। দেখো র্যামিলে বিকাম ভেরি ভেরি টপ নচ কোশ্চেন, ভেরি এইচএসসি এর জন্য যতটা ইম্পর্টেন্ট সেম ভাবে অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন অনেক বেশি আসে এই কোশ্চেনগুলো। আচ্ছা বিজ্ঞাপন কি আছে, র্যামিলে বিজ্ঞাপন খরচ হচ্ছে 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে আরো বিতরণ করছে 10,000, ভালো কথা। বিজ্ঞাপন খরচকে 4 বছর, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো না, 4 বছরের মধ্যে সমন্বয় করতে হয়। বিলম্বিত বিজ্ঞাপন কত, আগে শুনো, টপ নচ কথা হচ্ছে এরকম, এই অঙ্কের টোটাল বিজ্ঞাপন কত, 50 আর 10 60, টোটাল বিজ্ঞাপন হচ্ছে 7,500 টাকা, ঠিক আছে, প্রথম কথা ক্লিয়ার, প্রথম টোটাল বিজ্ঞাপন 7,500। এখানে দুইটা অপশন বিলম্বিত বলেছে, মনে রাখবা বিজ্ঞাপনে দুইটা অপশন থাকে, বিজ্ঞাপনে একটা থাকে বিলম্বিত, বিজ্ঞাপনে একটা থাকে বিলম্বিত, নাম্বার 2 বিজ্ঞাপনে একটা থাকে অবলোপন, বিজ্ঞাপনে একটা থেকে অবলোপন, তাহলে একটা আছে বিলম্বিত একটা অবলোপন, মনে রাখবা অলওয়েজ এই অবলোপনকে বলা হয় খরচ, এই অবলোপনকে কি বলা হয় খরচ, আর বিলম্বিত টুকু হচ্ছে সম্পদ, ঠিক আছে, ওকে ফাইন। তার মানে বিজ্ঞাপনে দুইটা পার্ট থাকে, একটা পার্ট অবলোপন একটা খরচ। বলা হলো
টোটাল বিজ্ঞাপন হচ্ছে ধরো 5,000 টাকা, এর 40% হচ্ছে তোমার অবলোপন, তাহলে বাকি 60% কি হবে? সবাই জানে বিলম্বিত। তার মানে এইভাবেই তোমাকে বের করতে হবে, একটা পরীক্ষা দেওয়া থাকবে একটা থাকবে না, তার মানে খুব ইজি বের করাটা, একেবারেই ইজি। আসো 60,000 টাকা টোটাল বিজ্ঞাপন, রাইট, এর মধ্যে করে ফেলতে পারবো আমরা ইনশাল্লাহ। বলেছে 4 বছরের মধ্যে সমন্বয়, তাহলে ভাগ 4, 1 বছরে 15,000। আমাকে একটা কথা বলো তো ভাইয়া, তুমি যদি বলো আমাকে এখানে ভাইয়া 1 বছরে 15,000, তাহলে এই কোশ্চেনটা খুব মন দিয়ে খেয়াল করো, তাই অবলোপন বা খরচ সেটা কয় বছরে হয়? 1 বছরের। তাহলে আমার অবলোপন বা খরচ হচ্ছে 15,000, এই যে 1 বছরের জন্য। তাই বাকি যে টাকা আছে 45,000, এটা হচ্ছে বিলম্বিত, তাহলে এটা হচ্ছে বিলম্বিত, এটা সম্পদ। তার মানে টোটাল বিজ্ঞাপন থেকে যখন আমি 1 বছরের টাকা পাইছি, এটা আমার খরচ বা এটা আমার অবলোপন। অবলোপন অলওয়েজ 1 বছরের হয় বা খরচ 1 বছর হয়। তাহলে খরচ হচ্ছে 15,000, বাকি 45,000 হচ্ছে আমার বিলম্বিত বা আমার সম্পদ। বিলম্বিত চাইছে না? চাইছে 45,000। ওকে ফাইন। যদি বলতো অবলোপন কত? অবলোপন 15,000। ওকে, এইভাবে অ্যান্সার পরীক্ষায় আসে। আরো ইন্টারেস্টিং পার্ট, ভালো করে শোনো। তাহলে আমি বিলম্বিত যে পাইছি 45,000, এখানে প্রশ্ন আসতে হবে, বিলম্বিত না হলে বলতে পারে আর্থিক অবস্থার বিবরণীতে কত যাবে। ভার্সিটিতে কোশ্চেন যেভাবে পেঁচাই, আর্থিক অবস্থার বিবরণীতে কত যাবে, ভাইরে আর্থিক অবস্থার বিবরণীতে কত যাবে, বা সম্পদ কত, যেই সম্পদ সেই আর্থিক অবস্থায় সেই বিলম্বিত বিজ্ঞাপন, একই কোশ্চেন। যদি বলে ভাই বিশদ আয় বিবরণীতে কত যাবে, বিশদ আয় বিবরণী যে কথা, অবলোপন সে কথা, কারণ অবলোপনটা আমার ব্যয়, যেই ব্যয় সেই বিশদ আয় বিবরণী, সেই আয় বিবরণী, সে কত যাবে, হয়ে গেল। যদি বলতো বিজ্ঞাপনের 60,000 টাকা, যার 40% হচ্ছে অবলোপন, তাহলে বাকি 60% বিলম্বিত। ওকে ক্লিয়ার। যদি বলতো টোটাল বিজ্ঞাপন 60,000, যার 4 ভাগের 1 ভাগ হচ্ছে অবলোপন, তাহলে 4 ভাগের 1 ভাগ অবলোপন করতাম, বা 5 ভাগের 1 ভাগ অবলোপন, তাহলে 5 ভাগের 1 ভাগ অবলোপন, বাকি 4 ভাগ হচ্ছে বিলম্বিত। সিস্টেমের কোনো অভাব নেই, এনি প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। আমি সব প্যাটার্ন ক্লিয়ার করলাম, তুমি এইচএসসি তে সুপার লেভেলের ম্যাথ করতে পারো এবং অ্যাডমিশনে তুমি এগিয়ে থাকতে পারো। তার মানে এই বিজ্ঞাপন থেকে ভ্যারাইটিস রকম কোশ্চেন আসতে পারে, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সব রকম প্যাটার্ন জানা। তাহলে অনেক স্টাইলে তোমাকে ম্যাথ শিখাই দিলাম, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তুমি নোট করে করে কভার আপ করতে পারো। আসো নিচেই কোনটি স্পর্শনীয় সম্পদ, মনে রাখবা স্থায়ী সম্পদ 3 প্রকার। একটা হচ্ছে কি, নাম্বার 1 স্পর্শনীয়, স্পর্শনীয় মানে যেটা ছোঁয়া যায় ধরা যায়, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। নাম্বার 2 অস্পর্শনীয়, জাস্ট অ লাগা দিলে হয়ে যাবে, হ্যাঁ। নাম্বার 3 ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু স্থায়ী সম্পদ। এবার আসো মূল ইম্পর্টেন্ট কথা মন দিয়ে বুঝবা। স্পর্শনীয় যে স্থায়ী সম্পদ, ধরা যায় ছোঁয়া যায়, তার উপর ধরা অবচয়, যেগুলো দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলোর উপর অবচয় ধরা হয়, অবচয় নট অপচয়। অপচয় হচ্ছে নষ্ট করা, আর অবচয় হচ্ছে তোমার সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়। আর অস্পর্শনীয় যে সম্পত্তি আছে এর উপর ধরা হয় অবলোপন, একটু আগে যা শিখলাম অবলোপন। নাম্বার 3 ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর ধরাই কি, অবক্ষয়, যেগুলো আছে তেলের খনি, গ্যাসের খনি বা শূন্যীকরণ যাকে বলো। পরীক্ষাতে অনেক সময় ভুল করি, বলা যায় এরকম যে দালান কোটার উপর কোনটি ধরা হয়, দালান কোটা, আমরা পরীক্ষা হলে অ্যান্সার করব অবচয়। সুনামের উপর কি ধরা হয়, ভাইয়া সুনামের উপর কিন্তু অবচয় ধরা যায় না, অনেকে ভুল করে ফেলে যে ভাই সুনাম তো একটা স্থায়ী সম্পদ, এরপর মনে অবচয় ধরা যায়, ভাইয়া এটা ভুল। সুনাম একটা অস্পর্শনীয়, এর উপর ধরা অবলোপন। ভাইয়া ভূমির উপরে কি অবচয় ধরা যায়, উত্তর হচ্ছে না, তাহলে ভূমির উপর ক্ষয়িষ্ণু সম্পদ, এটা অবক্ষয় ও শূন্যীকরণ। তাহলে স্পর্শনীয় স্থায়ী সম্পদ, ভাইয়া এই যে এটা কি, অস্পর্শনীয়, অস্পর্শ বিলম্ব বিলম্ব অলিক সম্পদ, এটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এই দুটোর উপর ধরা হয় সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থসত্তা, এগুলো অস্পর্শনীয় সম্পদ, এর উপর ধরা হয় অবলোপন। ওকে, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলোর উপর ধরা হয় অবচয়। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এই কোশ্চেনটা দিয়ে তোমার একদম ক্লিয়ার হলো। এই কোশ্চেনটা টপ নচ একটা কোশ্চেন, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এরকম ম্যাথ তোমাকে আগে করানো হয়েছে। দেখো একটি হিসাবের যে 90 টাকা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাডমিশন এসএসসি দুই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। একটি হিসাবের জের হচ্ছে 90 টাকা, যার র্যামিলের ভুল পাশে বসানো হয়েছে, ভুল পাশ। তা ধরে নাও একটা হিসাবের যে ডেবিট পাশে লাগাতো 90, কিন্তু তুমি কি করছো, ভুল ক্রমে ডেবিট পাশে না লিখে ক্রেডিট পাশে 90 লিখছো। অন্য সবকিছু ঠিক থাকলে র্যামিলের দুই পাশে পার্থক্য কত, ভাইয়া এই যে ভুল করছো, মনে আছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে একজন যদি ভুল করে তাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে আলটিমেটলি তিনি হচ্ছে এটাই শিখাইছেন, তাই আমরা ভুল করেছে মাফ করলাম, এটা হচ্ছে মাফ। এবার আসো মেইন পয়েন্টটাকে, 90 টাকা লিখতে হবে, রাইট। এই যে তাহলে 90 টাকা লিখতে হবে কোন পাশে, ধরে নিলাম ডেবিট পাশে, ভাই ভুল পাশে লিখছো, মাফ করলো, এই যে লিখতে হবে এই পাশে 180। স্যার এখানে তো বলেন ডেবিট পাশে লিখতে হবে, ভাই রে আমি তো ধরে নিচ্ছি রে ভাই, যেই পাশ ধরে নিবা ওই পাশে ম্যাথ করুন, এখানে কিন্তু কোনো পাশের কথা বলেন, টাকা বলেছে ভাই, একটা কথা এক পাশে লিখছো, ধরো ডেবিট পাশে, ক্রেডিট পাশে ধরলো এটা হবে, ভুল পাশে লিখছো উল্টা পাশে, ভুলটা সমাধান করছো লিখছো 180, শেষ। এই ম্যাথটা এর আগে ডিটেইলস শিখাইছিলাম, এই সেম ম্যাথ
আবারও তোমাকে শিখালাম। আশা করি তুমি এখানে এক টু জেড ক্লিয়ার হয়ে গেছো। কখন সমাপতি র্যামিলো আসে? মজাই আলাদা, মানে এবার কিন্তু তুমি হাসতেছো, তুমি 100% পারছো না। এইটা হচ্ছে এমসিকিউ সলভিং এর অ্যানালাইসিস এর জাইদবার ক্লাসের মেন মজা। সর্বপ্রথম কখন র্যামিলো অন্তর্ভুক্ত? ওই যে প্রথমটাই করেছিলাম, সমন্বিত ক্রয় থাকলে, মনে আছে? আর কখন হয় না? সব প্রারম্ভিক মজুত পণ্য কখন হয় না? ওই একই কথা, সমন্বিত ক্রয় থাকলে। ঠিক আছে, কোশ্চেনটা ঘুরায় আসতে পারে। আসো, সাধারণত নিচে কোন হিসাবে ডেবিট উদ্ভূত থাকে? খুব গুরুত্বপূর্ণ, সকলে শিখবা। আমার টোটাল জাবেদা শেখার জন্য হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই, এই ওই কে ভাঙলে পাই সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এখান থেকে 1 2 3 4, এটা তো গেল, এর মধ্যে 5 6। টোটাল জাবেদা শেখার জন্য বা হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, সেখানে হিসাব আছে 6টি। এই 6টির মধ্যে একটা আছে সম্পদ, একটা আছে ব্যয়, একটা আছে উত্তোলন। এই তিনটি হিসাব সবসময়ের জন্য যাকে বলা হয় সম্পদ, ব্যয়, উত্তোলন, সংক্ষেপে বলে সবৌ। সবৌ বলতে আমি নিজের বউ ভেবো না, শর্ট টেকনিকে সবৌ। এই তিনটা জিনিস সর্বদা বৃদ্ধি পেলে ডেবিট, তাই বলা হয় এর স্বাভাবিক জেরটাও ডেবিট। স্যার তাহলে বাকি থাকলো তো আদম আদম আদম, আয় দায় মালিকানা সত্ত্ব। এই তিনটা জিনিস সব অলওয়েজ বৃদ্ধি পেলে কি, তাই বলা হয় স্বাভাবিক জেরটা ক্রেডিট। তাহলে আমি টপ নচ কোশ্চেন হচ্ছে এখান থেকে এরকম, এই তিনটা জিনিস সম্পদ, ব্যয়, উত্তোলন যেহেতু বৃদ্ধি পেলে ডেবিট, তাই এর স্বাভাবিক জেরটাও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আসো, এই আদম আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে যেহেতু ক্রেডিট, এর স্বাভাবিক জেরটাও ক্রেডিট জের প্রকাশ করে। তার মানে কোন তিনটি জের ক্রেডিট পাইছি, কোন তিনটি জের ডেবিট, এটাও ক্লিয়ার। শুধুমাত্র ডেবিট ক্লিয়ার না, ক্রেডিটও ক্লিয়ার। কিন্তু 6টা এমসিকিউ আসলে আমি যে কোনো একটা পারবো ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস শুনে রাখো, একটি হিসাব তিনটি জের প্রকাশ করে, ডেবিট, ক্রেডিট, একটা হচ্ছে জিরো মানে শূন্য। তাহলে একটি হিসাব সর্বোচ্চ তিনটা জের প্রকাশ করে, ডেবিট, ক্রেডিট আর দুই পাশ মিলে গেলে শূন্য। ক্লিয়ার? তাহলে একটি হিসাব কয়টি জের প্রকাশ করে? তিনটি, ডেবিট, ক্রেডিট এবং শূন্য। এটাও তুমি শিখে গেলা। আসো দেখো ভাইয়া, এখানে কি আছে? যন্ত্রপাতি মেরামত বাবদ এত টাকা যা যন্ত্রপাতি হিসাবে দেখানো হয়েছে। আচ্ছা ভাই, যন্ত্রপাতি মেরামত তোমাকে একটু আগে শিখাইছিলাম, যখন ম্যাথটা করেছিলাম তোমাকে বলেছিলাম ভাইয়া মেরামত খরচ কিন্তু ওই সম্পত্তির সাথে আসে না, কারণ মেরামত পরে হয়, আর সম্পত্তি কিনে মেরামত হয় না। মেরামত খরচটা পরে হয়, পরে। তার মানে ওই মেরামত খরচ একটা ব্যয়। তাহলে তুমি যদি যন্ত্রপাতির মধ্যে দেখাও, তাহলে এটা সম্পত্তির মধ্যে দেখাচ্ছ। হ্যাঁ, মজুরি খরচ, ক্রয় সংক্রান্ত খরচ, এগুলো দেখানো যায়, সংস্থাপন খরচ দেখানো যায়। সংস্থাপন প্রথমে হয়, মেরামত কিন্তু প্রথমে হয় না। মেরামত একটা সাধারণ ব্যয়, তার মানে যন্ত্রের মধ্যে দেখানো যাবে না। এই মেরামত খরচ একটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি হিসেবে দেখাইছো, তাহলে যন্ত্রপাতি একটা কি মূলধন জাতীয় ব্যয়, যন্ত্রপাতি একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেরামত খরচ একটা মুনাফা জাতীয় ব্যয়, যন্ত্রপাতি একটা মূলধন জাতীয় ব্যয়। ক্লিয়ার? তার মানে মেরামত খরচ মুনাফা জাতীয় ব্যয়, এটা না দেখিয়ে তুমি দেখাচ্ছ যন্ত্রপাতি হিসাবে, তার মানে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাচ্ছ। তার মুনাফা জাতীয় ব্যয়কে না দেখিয়ে মূলধন জাতীয় ব্যয় দেখাচ্ছ, নীতিগত ভুল। মনে আছে পড়াইছিলাম? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোশ্চেনের মার্কপ্যাচ বোঝাটা। তাহলে ভাইয়া মুখস্থা বিদ্যা কখনোই আমরা করব না, আমরা এভাবে অ্যানালাইসিস করে পড়লে এই কোশ্চেন তুমি অ্যাডমিশনও পাবা। আই প্রমিস টু ইউ 100% পাবা। তুমি আমার প্যাসরি বই অ্যাডমিশনের কোশ্চেন খুলো, অথবা তুমি যদি এইচএসসি এর যে শিওর প্লাস অ্যাকাউন্টিং বই, ম্যানেজমেন্ট, এগুলো নিয়েও, তাও তুমি বুঝবা যে আসলে এইচএসসি তে কত গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনে কতটা গুরুত্বপূর্ণ। আর আমি তোমাকে যা পড়াচ্ছি এগুলো অ্যানালাইসিস করে হয়ে যাবে, তুমি অবশ্যই পারবে, কিন্তু নোট করে করে পড়বা। অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপে পেজে যত রাখবা, অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপে নোট শেয়ার করবা, তোমার অনেক মজা লাগবে, পড়াশোনা গুছিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই প্লে লিস্টটা বন্ধুদের শেয়ার করবা। কোনটি র্যামিলো অন্তর্ভুক্ত হয় না? মনে রাখবা এক কথায়, এরকম একটা কোশ্চেন অ্যান্সার করে কি লাভ, একবারে শিখে নাও। প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক টাকা, টাকা কাকা বলো না আবার, হ্যাঁ, সমাপনী শত্রু, প্রারম্ভিক টাকা সমাপনী শত্রু, ওকে, সরি সমাপনী বস্তু, সমাপনী, এই দুইটা হচ্ছে রামিলের শত্রু। শর্ট টেকনিক লিখে নাও, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রামিলের শত্রু। তার মানে আমরা কি বুঝলাম? টাকার ক্ষেত্রে প্রারম্ভিক, তাহলে কি বুঝলাম? টাকার ক্ষেত্রে প্রারম্ভিক, ওকে। আর বস্তুর ক্ষেত্রে কে? সমাপনী। দেখো তো, যদি বলা হয় তোমাকে কখনো এই দুটা র্যামিলের শত্রু, তাহলে র্যামিলে আসবে না। নাম্বার 1 ব্যাংক, ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত এটা টাকা, টাকা, এটা কিন্তু প্রারম্ভিক, 1-1-12 আসবে না। যদি বলা হয় ব্যাংক উদ্বৃত্ত 31-12-12 আসবে। তার মানে কি শিখলাম? টাকার ক্ষেত্রে প্রারম্ভিক আর সমাপনী ক্ষেত্রে বস্তু র্যামিলে আসবে না। তাহলে এই যে ব্যাংক উদ্বৃত্ত, এটা একটা টাকা, মানে ব্যাংকে টাকা বোঝায়, এটা প্রারম্ভিকটা আসবে না, কিন্তু সমাপনীটা আসবে। সেম ভাবে হাতে নগদ,
একটা আছে কি 1 1, একটা আছে 31 12, এটাও আমার টাকা। এই যে প্রারম্ভিকটা এটা আসবে না, সমাপনী আসবে। তাহলে হাতে নগদের ক্ষেত্রে সেম ভাবে এক কথায় টাকা বুঝাবে, হাতে নগদ। তো টাকা কি কি বুঝাবে, ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক এটা টাকা, নগদ একটা টাকা, প্রাপ্য হিসাবে একটা টাকা, প্রদেয় হিসাবে টাকা। বেসিক্যালি এখান থেকে প্রশ্ন থাকে, এইগুলা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি থাকে। তাহলে এইগুলার ক্ষেত্রে প্রারম্ভিক মানে 1 তারিখ আসবে না, সমাপনী থাকলে আসবে। আর কত ইজিলি শিখাবো, এই টেকনিকগুলো অনেক গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না, সমাপনী আসবে। এবার আসো সমাপনী বস্তু শিখাই। আসো বস্তু, সমাপনী মজুদ, মজুদ পণ্য একটা বস্তু, মণিহারি একটা বস্তু, সাপ্লাইজ একটা বস্তু। এই বস্তুর ক্ষেত্রে 31 12 12 থাকলে আসবে না, কারণ সমাপনী বস্তুর ক্ষেত্রে সমাপনী আসে না। যদি 1 1 থাকে আসবে। ক্লিয়ার? তার মানে বস্তু রিলেটেড যেগুলা কি কি, মণিহারি, সাপ্লাইজ, তারপরে মজুদ পণ্য, এই ব্যাপারগুলা সমাপনী হলে আসে না, কারণ সমাপনী বস্তু আসে না। কিন্তু প্রারম্ভিক হলে মাগার আসবে। ক্লিয়ার? টাকার ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না, সমাপনী আসবে। বস্তুর ক্ষেত্রে সমাপনী আসবে না, প্রারম্ভিক আসবে। ডান। দেখো ভাইয়া, তাহলে এখানে কি আছে, এই লেনদেনটা কি আছে, কোনটি কি বলেছে, কোনটি আসবে না। ঠিক আছে? এই যে দেখো, এই যে ব্যাংক জমা, ব্যাংক 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 জমা অতিরিক্ত মানে টাকা, টাকার ক্ষেত্রে প্রারম্ভিক আসে না, সমাপনীটা আসে। ব্যাংক জমাতে টাকা, টাকার ক্ষেত্রে আসে। নগদ উদ্বৃত্ত প্রারম্ভিক আসে না, সমাপনী আসবে। প্রাথমিক খরচ রেয়া মিলে স্বাভাবিকভাবে আসেই। দেখো প্রাথমিক খরচ কই, হ্যাঁ ঠিক আছে, ওকে। একটি হিসাবের যে 2000 টাকা, ভালো করে বুঝো, একটি হিসাবের যে 2000 টাকা, যা রেয়া মিলে সঠিক কলমে 200 লেখা হয়েছে, আর সঠিক কলমে ভালো করে বুঝো। ধরো তোমার কোন হিসাবের যে 2000, ডেবিট পাশে লেখা তো 2000, কোনো সমস্যা নেই। সঠিক কলাম মানে ওই কলামে, মানে ডেবিট কলামেই, সঠিক কলাম বলতে সঠিক পাশে 200 লেখা, 200 লিখছো মানে ভাই এখনো 1800 লেখনি। সিম্পল কোশ্চেন, মানে লেখার কথা হচ্ছে 2000, যেই ডেবিট পাশে বা ক্রেডিট পাশে যে কোনো পাশে, সেই পাশে তুমি লিখছো 200, মানে 1800 লিখছো, কম লিখছো, তাহলে অ্যান্সার হবে 1800। যদি বলতো মানে 1800 কম লিখছো আর কি, 1800 ঘাটতি হবে। যদি বলতো ভুল পাশে, তখন কি করতা, ধরো ভুল পাশ, ধরো লিখার কথা ডেবিট পাশে 2000, তুমি লিখছো ক্রেডিট পাশে কত, মানে ভুল পাশে 200 লিখছো। ডেবিট পাশে লেখার কথা ধরে নাও তুমি ভুল পাশ বলতে, তখন এই পাশে উল্টা পাশে, তখন আগেই 200 লিখতে হতো, পরে 2000 লিখতে হতো। এর আগে এরকম ম্যাথই করেছি। আর এই ম্যাথটা সিম্পল, মানে ওই পাশেই তুমি 200 লিখছো, মানে 1800 কম। ঠিক আছে? ওটাই অ্যান্সার, যা কম লিখছো। সঠিক পাশে বলেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সঠিক পাশে বললে ম্যাথ এরকম সিম্পল, আর ভুল পাশে বললে ম্যাথ এরকম জটিল। এই কোশ্চেন গুলাই পরীক্ষার স্টুডেন্ট পারে না, আর তুমি পারবা, কারণ তোমার অনেক অ্যানালাইসিস করে দিচ্ছি আমি, আর কিচ্ছু লাগবে না এগুলো পড়লে। মিরাজ এন্ড সন্স এর হিসাব রক্ষক দ্বারা তৈরি রেয়া মিলে পণ্য কত টাকা। তারপর রেয়া মিলে একটা পণ্য ক্রয়, পণ্য করে একটা ব্যয় যা ডেবিট পাশে বসে 50,000 টাকার জায়গায় 60,000, তার মানে ব্যয়ের পাশে, ভালো করে বুঝো, ব্যয়ের পাশে 10K বেশি, ব্যয়ের পাশে 10K বেশি। আসো, পণ্য বিক্রয় এত টাকা যার পরিবর্তে 80,000, তার মানে দেখো পণ্য বিক্রয় একটা ক্রেডিট, ক্রেডিট মানে একটা আয়, তাহলে আয় ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে 10,000 টাকা কম, ক্রেডিট পাশে কেন 70 জায়গায় আসো, সরি 10,000 টাকা বেশি, ক্রেডিট পাশে 10,000 টাকা বেশি। আসো, লিপিবদ্ধ করায় ছাত্র রেয়ামিল মিলে গেল, মিরাজ অ্যান্সারটি কোন ধরনের ভুল, দেখো তো খুব মন দিয়ে খেয়াল করো। একেতে ব্যয়ের পাশে 10 বেশি, অন্যদিকে ক্রেডিট মানে আয়ের পাশে 10 বেশি, তার মানে দুই পাশে মিলে গেল। কেমনে মিললো, একটা লেনদেন দ্বারা ব্যয়ের পাশে বেশি হয়েছে, মানে ডেবিট পাশে বেশি 10,000, অন্য লেনদেন দ্বারা ক্রেডিট পাশে 10,000 বেশি হয়ে গেল। তার মানে এই যে অ্যাডজাস্টিং হলো, এটাকে বলে পরিপূরক ভুল। কেন, ওই যে একটি ভুলকে আরেকটি ভুল দ্বারা, স্যার এখানে তো ডেবিট পাশে 1 দ্বারা বেশি, হ্যাঁ ওকে, আমি তো আগে শিখলাম ডেবিট পাশে 10,000 টাকা বেশি, অন্য লেনদেন দ্বারা ডেবিট পাশে 10,000 টাকা কম, এটাও হয়। তার মানে তুমি একটা লেনদেন দ্বারা ডেবিট পাশে 10,000 বেশি, অন্য লেনদেন দ্বারা 10,000 টাকা কম, হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেল, বেশি কম প্লাস মাইনাস। এটাও তো হয়, ডেবিট পাশে বেশি 10,000 টাকা, অন্য লেনদেন দ্বারা ক্রেডিট পাশেও বেশি 10,000 টাকা, এটাও হয়। কিন্তু এটা হতো না যদি বলতো ডেবিট পাশে 10,000 টাকা বেশি, ক্রেডিট পাশে 10,000 টাকা কম, তখন কিন্তু হতো না। একই পাশে হলে বেশি কম হবে, প্লাস মাইনাসে কি জিরো, কিন্তু ডেবিট পাস ক্রেডিট পাস, ডেবিট পাশে বেশি ক্রেডিট পাশে কম, জীবনেও হবে না, এটা আরো ভুল। তাহলে এখানেও বেশি এখানেও বেশি হবে, যদি বলতো এখানে কম, হ্যাঁ হতো, এখানেও কম হতো, দুই পাশেই কম। ভাইরে মূল কথা ডেবিট আর ক্রেডিট মিলাইতে হবে, তার ডেবিট আর ক্রেডিট কি করতে হবে, মিলাইতে হবে। এখানে কিন্তু 10,000 টাকা কম হলে এখানেও কম হতে হতো, কারণ এটা দুই পাশ,
আর এখানে বেশি এখানে বেশি হবে, কোনো সমস্যা নেই। আবার 10,000 10,000 হতে হবে, এখানে 8,000 হলে হবে না। টাকাও সেম থাকতে হবে, এই ডেবিট ক্রেডিট সেম থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। তুমি আশা করি এই ভুল দ্বারা তুমি আরো ডিপলি বুঝে গেছো এবং তুমি এটা পজ করে এখন তুমি ভাবতেছো স্যারটা কি করাইলো। এইটাই হচ্ছে মজা। আমি আবার বলছি, ডেবিট আর ক্রেডিট দুই পাশে যখন হইছে, ডেবিটে বেশি ক্রেডিটও বেশি মিলে গেল, কিন্তু ডেবিটে কম ক্রেডিটে কম তাও মিলবে, কিন্তু এক পাশে বেশি এক পাশে কম মিলবে না। ওই যে বললাম না, দুই পাশ হয় সমান থাকতে হবে আর দুই পাশ দুই রকম মিলে হবে না। আবার টাকাও সেম থাকতে হবে। তুমি না বুঝলে আবার পজ করে নতুন করে দেখতে পারো এটা। দেখো এরপরে কোশ্চেন কি, মুনাফা জাতীয় ব্যয়কে, ওহো এই কোশ্চেন প্রবলেম লাগবে। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়, ওহো পড়াইছিলাম মনে আছে, বা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, নীতিগত ভুল। এই কোশ্চেনটার প্রবলেম লাগবে? ইনশাআল্লাহ লাগবে না, ঠিক আছে। আসো উদ্দীপকটি পড়ো, 21 এবং 22 নং প্রশ্ন উত্তর দাও। দেখো কি বলছে এখানে, গোর 21 আর 22 কোশ্চেন কই? হ্যাঁ কোশ্চেন তো নাই। আচ্ছা আসো, কোনো সমস্যা, তারপর আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেছে এখানে, খুব মন দিয়ে খেয়াল করো, এখানে দেখো এই কোশ্চেনটা কি বলেছে, গুরুত্বপূর্ণ সকলে খেয়াল করো। হ্যাঁ এখানে বলেছে হচ্ছে একটি লেনদেনের একজন হিসাব রক্ষক তার অনিশ্চিতকৃত ভাবে প্রাপ্য হিসাব এত টাকার স্থলে, প্রাপ্য হিসাব এত টাকার স্থলে এত টাকা, তার মানে প্রাপ্য হিসাবটা ডেবিট পাশে যায়, ডেবিট পাশে 1,000 টাকা কম, ওকে ফাইন। অপরদিকে প্রদ হিসাব মানে ক্রেডিট 3200 টাকার স্থলে 2200, তার মানে অন্যদিকে ক্রেডিট পাশও 1,000 টাকা কম। এই তো মিলে গেল, পরিপূরক ভুল। একটু আগে আমি যেই কোশ্চেনটা অ্যানালাইসিস করে করাইছিলাম ওইটাই পাইছো, আরে মজাই আলাদা। একটু আগে যে কোশ্চেনটা অ্যানালাইসিস করে শিখাইলাম এখন ওইটাই পাইছো। ইন্টারেস্টিং না ভাইয়া? খুব ইন্টারেস্টিং। দুই পাশেই কম মিলে যাবে, পরিপূরক ভুল। ওকে, জনাব দীপু রায় মিলে কোন ধরনের ভুল হয়েছে? ওহ নাইস, এই কোশ্চেন এই যে আছে পরিপূরক ভুল, দেখছো? দেখো মজাই আলাদা না ভাইয়া? আসলেই মজা লাগে যখন পারা হয় না কোনো কিছু, তখন এমনি দেখবো একটা মজা কাজ করে। হ্যাঁ অপুর রেয়া মিলে পার্থক্য কত? ওই যে এখানে রেয়া মিলে অ্যান্সার চাইছে, কত ভাইয়া পার্থক্য? এই দেখো পার্থক্য তো আমরা বেরি করে ফেলছিলাম, 1,000 টাকা না? ডেবিট পাশেও কম 1,000, ক্রেডিট পাশেও কম 1,000, 1,000 টাকাই হচ্ছে ভুল ধরা পড়ছে, ঠিক আছে। এরপরে কি আছে, কোনটি করণিক ভুল নয়, ঢাবির কোশ্চেন। তার মানে এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতেছি। এবার যদি তুমি পারো তাহলে কি সাবাস। এবার দেখো তুমি আসলে পারো কি, এবার তোমার পালা। হ্যাঁ দেখো তো ভয় পাওয়া যাবে না, করণিক ভুল নয় বলেছে। ঢাবির কোশ্চেন একটু আলাদা, একটু প্যাটার্ন 22-23 এর কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। নয় বলেছে, আচ্ছা করণিক ভুল কয় প্রকার? 4 প্রকার। চারটার মধ্যে 9, এই ভার্সিটি কোশ্চেন 9 দিয়ে বেশি খেলে। দেখো তো তুমি অবশ্যই পারবা। এই যে প্রথমটা অ্যান্সার, এটা করণিক ভুল নয়, এটা অ্যান্সার। কেন? করণিক ভুল 4 প্রকার, একটা আছে নীতিগত ভুল, এটা আলাদা একটা ভুল। বাকিগুলা সব লিখনের ভুল বা লেখার ভুল, এটা করণিক ভুল। করণিক ভুল আরো একটা আছে বেদাখিলার ভুল, এই 4টা করণিক ভুল, এটা আলাদা। তাহলে এটাই আমার করণিক ভুল নয়, ঠিক আছে। ওয়াও মাশাআল্লাহ, তোমরা পেরে গেছো, থ্যাংক ইউ সো মাচ। নিজের জন্য একটা হাততালি দাও ভাইয়া। এটা যদি পারো অবশ্যই অবশ্যই আমি তোমাকে স্যালুট জানাই, ইউ আর লিজেন্ড ম্যান। দেখো ঢাবির 2091-92 তোমার বাবা দাদা যখন পরীক্ষা দেয় তখন, হ্যাঁ আসবাবপত্র ক্রয় 100 টাকা যদি মাল ক্রয় হিসাবে ডেবিট করা হয়, তোমার আব্বুরে বলবা যে আব্বু তুমি যখন পরীক্ষা দিছো তোমার কোশ্চেন আমি পারি, দেখো হয়েছে, ঠিক আছে। বলেছে আসবাবপত্র ক্রয় 100 টাকা যদি মাল ক্রয় হিসাবে ডেবিট করা হয়। আচ্ছা আসবাবপত্র ক্রয় করলে কি হবে? আসবাবপত্র ক্রয় করলে অবশ্যই আসবাবপত্র হিসাবে লেখা হবে। এই কোশ্চেন তোমাদেরকে আমি আমার মুখের ভাষা যে ভার্সিটি কোশ্চেন গুলো হয় তুমি আমার কাছে অ্যাডমিশন দিলে বুঝবা, বা তুমি এইচএসসি তে আমার কাছে যদি পড়ো মানে পেইড ব্যাচে তাও বুঝবা তুমি কতটা আগায় আছো। সো দেখো ভাইয়া এখানে আমার আপুরা খেয়াল করো, আসবাবপত্র হিসেবে লিখতে হবে। আর ওটা একটা মূলধন জাতীয় ব্যয়, আমরা সবাই জানি এটা বড় একটা ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। লিখছো ক্রয় হিসেবে, ক্রয় একটা সাধারণ ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়। ওই যেই লাভ সেই কত না, যে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় অথবা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, নীতিগত ভুল। তাহলে এখানে কি হয়েছে, এটা মূলধন জাতীয় ব্যয় বড় ব্যয়, এটাকে লিখছো মাল ক্রয়, তার মানে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখছো, নীতিগত ভুল, মনে আছে? ইয়েস থ্যাংক ইউ সো মাচ ম্যান। আমি এই কোশ্চেন গুলা তখন তোমাকে অ্যানালাইসিস করেছিলাম, একটা কোশ্চেন যন্ত্রপাতি দিয়ে কিন্তু আরো একটা বুঝাইছিলাম, আরো একটা ব্যবসায়ী হয় তাও বুঝাইছিলাম। কেন জানো? কারণ আমি পড়াতে পড়াতে এতটা অভিজ্ঞ হয়েছে আলহামদুলিল্লাহ, আমার মুখস্থ হয়েছে কোশ্চেন গুলা, যে কোন কোশ্চেন গুলো ভার্সিটিতে আসে এইচএসসি তে আসে, ঠিক আছে। আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়া, এই জন্য আমার মুখের কথাগুলা নোটগুলা খুব ভালো করে খেয়াল করবা। এই যে দেখো তো একজন আরো ব্যবসায়ী, আমি বলেছিলাম এই কোশ্চেন গুলো আসে পরীক্ষায়। এই দেখো আমি অবশ্যই জানি বলেই বলছি। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, একজন ব্যবসায়ী, সে ব্যবসায়ের কথা বলছে, তোমার মাথার মধ্যে খেলে গেল, এ বেটা পণ্য কিনলে ক্রয় হিসেবে দেখাবে, এই যে ক্রয় হিসেবে দেখায়, দেখছো এটা কোনো ভুলই নয়। কেন? সে একজন ব্যবসায়ী, সে ক্রয় হিসেবে দেখাতেই পারে। দেখছো তুমি কিন্তু পেরে গেছো, কারণ তুমি ওই সময় ক্লাস মন দিয়ে শুনছো, নোট করছো। থ্যাংক ইউ সো মাচ ম্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসো এটা ঢাবির কোশ্চেন, 12-13 কোশ্চেন। দেখো এক্স এর নিকট থেকে 2,000 টাকা প্রাপ্তির স্থলে, গুচ্ছর কোশ্চেন, এক্স এর নিকট থেকে 2,000 টাকা প্রাপ্তির স্থলে 200, তার মানে এখানে তুমি প্রাপ্তি মানে ক্রেডিট, ক্রেডিট করেছো কত? 2,000 এর জায়গায় 200, 1800 কম, তাহলে ক্রেডিট পাশে 1800 কম। ওয়াই এর নিকট প্রাপ্তি 200 টাকার প্রাপ্তির স্থলে 2,000, তার মানে প্রাপ্তি, তার মানে ক্রেডিট,
তাহলে ক্রেডিট পাশে প্রাপ্তি মানে এটাও কি প্রাপ্তি ক্রেডিট। 200 টাকার জায়গা 2000, তাহলে 1800 বেশি। ভালো করে খেয়াল করতো আমার প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা ম্যাথে 1800 কম, আর একটা জায়গায় 1800 বেশি। ক্রেডিট পাশে 1800 কম, ক্রেডিট পাশে 1800 বেশি, এক কথায় মিলে গেল না ভাইয়া? মিলে গেল। তাহলে ক্রেডিট পাশে 1800 কম, ক্রেডিট পাশে 1800 বেশি, মিলে গেল, দ্যাটস মিন পরিপূরক ভুল হয়ে গেল। একই পাশে একটা কম একটা বেশি, পরিপূরক ভুল। এই তো কেয়া বাত হে, ভার্সিটি কোশ্চেন। তুমি কেন পারছো? কারণ তুমি ওই ক্লাসগুলো নোট করছো, মন দিয়ে শুনছো, ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনছো, নোট করছো, অ্যানালাইসিস করে তাইতে পারছো। এইভাবেই করে এইচএসসি কোশ্চেন তোমার কাছে একবারই পানি হয়ে গেছে ইনশাআল্লাহ। তুমি বোর্ড কোশ্চেন আরো প্র্যাকটিস করো, তুমি এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন পড়াই লাগবে না এই অধ্যায়ে, তোমার একদম টপ নচ হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি 25, 26 সাথে যেই ব্যাচ হও না কেন, সবার জন্য এই কোশ্চেনগুলো এমন ভাবে আমি সিলেক্ট করছি যে একদম যাতে 27 সালের স্টুডেন্টও পড়তে পারে। তো এর বাইরে আর কোনো অধ্যায়ের কোনো কোশ্চেন লাগবে না, যত আপডেট কোশ্চেন আছে এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আমি খুবই তীক্ষ্ণ মানে বুদ্ধি, চিন্তা ভাবনা, অনেক অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো বাছাই করছি। ঠিক আছে, আসো পরবর্তী স্টেপে দেখো। এখানে বলছে ভাই একটি হিসাবে জের 29 টাকা। এই কোশ্চেনটা 1, 2, 3 অনেক জায়গায় আসছে। একটি হিসাবে জের 29 টাকা, যার র্যামিলে ভুল পাশে 92। দেখছো? তোমার আর পড়া লাগবে? ধরো লেখার কথা এই পাশে, ভুল করে তুমি এই পাশে লিখছো 92। ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন মাফ করতে, মাফ করলাম, জাস্ট মাফ করছি। এবার আসো মেনটা বসাও, ওই যে হয়ে গেল। তুমি পানির মতো পারবা, মানে গুলির বেগে পারবা, যে আল্লাহ তাআলা তোমার মধ্যে ইনশাআল্লাহ দক্ষতা দিয়ে দিবে। ঠিক আছে, তুমি এই অ্যানালাইসিস করলে। ঠিক আছে, দেখছো ভুল পাশে বসাইছো না, এই যে ভুল পাশে বসাইছো মানে কি, ভুল পাশে বসাইছো, মাফ করো, সঠিকটা বসাও, হয়ে গেল অ্যানসার। এইগুলা আর তোমার আসলে পড়াই লাগবে না, তুমি দেখলেই পারবা। ঠিক আছে, মুখে মুখে ইনশাআল্লাহ। নেহাল সাহেব একজন ব্যবসায়ী, এই যে ব্যবসায়ীর কথা বলছে, আসবাবপত্র ক্রয় করে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ না করে ক্রয় হিসাবে, তাহলে ব্যবসায়ী যদি ক্রয় হিসাবে লেখে, সে ব্যবসায়ী মানুষ, ক্রয় হিসাবে লিখলে কোনো ভুল না। কিন্তু একটা কথা আছে, সে ব্যবসায়ী সে আসবাবপত্র কিনে যদি আসবাবপত্র হিসাবে লেখে, এটা ভুল। কেন? আরে ভাই, সে তো ব্যবসায়ী, তার লেখার কথা ক্রয় হিসেবে, সে আসবাবপত্র হিসেবে কেন লিখবে? তার মানে কোনো ব্যবসায়ী সে যদি আসবাবপত্র কিনে, সে যদি আসবাবপত্র ক্রয় হিসেবে লেখে কোনো ভুল নাই, কিন্তু যদি আসবাবপত্র হিসেবে লেখে সেটা ভুল, নীতিগত ভুল। কেন? ওই ব্যক্তির লেখার কথা ক্রয় হিসাবে, পণ্য হিসাবে, সে লিখছে সম্পত্তি হিসাবে, হবে না। তার মানে তার লিখতে হবে ক্রয় হিসাবে, এটাই সঠিক। যদি সে আসবাবপত্র হিসাবে লেখে তার ভুল, কারণ ব্যবহারকারী লিখবে আসবাবপত্র হিসাবে, কোনো ব্যবসায়ী লিখবে না, কারণ ব্যবসায়ীর কাছে এটা পণ্য। নিচে কোনো করণিক ভুল নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই ফাটাই দিব ইনশাআল্লাহ। এই দেখো বাদ প্রভু লেখে যে একই কোশ্চেন, এর আগে অর্থনীতিগত ভুল, করণিক ভুল নয়, করণিক ভুলের বাইরে। লাস্ট কোশ্চেন তোমাদের কাছে, যখন একটি ভুলকে অপর একটি ভুল দ্বারা সংশোধন, দেখো একটি ভুলকে অপর একটি ভুল দ্বারা সংশোধন, আরে মাথায় নষ্ট, করণিক ভুল। তাহলে একটি ভুলকে অন্য ভুল দ্বারা সংশোধন করে তার নাম করণিক ভুল। ওকে, এই তো পেরে গেছো আলহামদুলিল্লাহ। দেখো আরেকটি ভুল তোমরা শেখো, স্থানান্তরের ভুল, বেদাখিলার ভুল শেখোনি, তো লিখে নাও। বেদাখিলার ভুল হচ্ছে এরকম, ধরো রহিম হিসাব ডেবিট না লিখে রহিমের জায়গায় করিম লিখছো, জাস্ট নাম উল্টা হয়েছে, তার নাম বেদাখিলার ভুল। এটাও তুমি শিখে নিলা। তাহলে বেদাখিলার ভুল হচ্ছে যে নামের ভুল, নামটা উল্টা হবে, তো রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় খালেক, এগুলাকে বলে বেদাখিলার ভুল। আসো আরেকটা শিখো, বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল হচ্ছে এরকম, ধরো পণ্য বিক্রয় 5000, যার র্যামিলে বাদ পড়েছে, তাহলে বিক্রয় বাদ পড়া মানে নগদান হিসাব ডেবিট পাস, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমার ডেবিটও বাদ, ক্রেডিটও বাদ। তাহলে একটি লেনদেন টোটালি বাদ, একটি লেনদেন হিসাব থেকে একটি লেনদেন হিসাব হতে বাদ পড়েছে, লেনদেন বাদ পড়েছে, ডেবিটও বাদ, ক্রেডিটও বাদ, এটাও র্যামিলে কোনো প্রভাব পড়বে না। তাহলে একটি লেনদেন টোটালি বাদ পড়েছে, ডেবিটে বাদ, ক্রেডিটও বাদ, একটা তার হিসাবে লেখাই হয়নি, তার মানে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। আর এই ভুলের পর র্যামিলে সমস্যা হবে না। বাদ পড়ার ভুল শিখলাম, বেদাখিলার ভুল শিখলাম, তারপর তোমার সেই লিখার ভুল শিখলাম। ওকে, ক্লিয়ার? এই ব্যাপারগুলা আশা করি পরিপূরক ভুল শিখলাম, সব ভুলগুলো এবার শিখে ফেললাম। তো দেখছো এমসিকিউ সলভ করতে করতে তোমার সব ভুল ক্লিয়ার, ইউর লিজেন্ড ম্যান। কারণ তুমিকে আমি শিখাইতে পারছি, তাই তুমি অনেক ভালো করছো। তুমি যদি আলাদা করে মুখস্থ করতে হয় ভুলগুলা, তুমি কখনো শিখতে পারতে না। ক্লাসটা নোট করে ফেলো, ভালো কিছু হবে। আমাদের সাথে যুক্ত হবা, অ্যাকাউন্টিং লাভার্স পেজ আছে, ওয়েবসাইটে আমাদের বই অর্ডার করতে পারবা, অকমিট অর্ডার করতে পারবা, আমাদের অ্যাডমিশনে যুক্ত হতে পারবা, এইচএসসি থেকে আমার অ্যাকাউন্টিং এর কোর্স আছে তাও যুক্ত হতে পারবা। তুমি নিজেকে 100 আগায় রাখতে পারবা। এই নাম্বারে কল করতে পারো, আমাদের যে কোনো সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য একটু দোয়া করো যেন আমি তোমার জন্য আরো অনেক ভালো কিছু করতে পারি। এভাবে করে পুরো প্লেলিস্টটা সাজাও, ক্লাসের ফিডব্যাক দিও, অ্যাকাউন্টিং গ্রুপে কেমন লাগছে জানাও। আমার জন্য অনেক বেশি দোয়া করো। আমাদের যে কোনো পেড কোর্সে যে কোনো সময় ভর্তি হতে পারবা, আমাদের সাথে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। কমেন্টে জানিয়ে দিও ক্লাসটা কেমন লাগলো।